স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। ঠিক রাত 8টায় শুরু করছে দুয়ারে রিপোর্টার। চাঞ্চল্যকর একটি অভিযোগের কথা বলি প্রথমে। মিটার দেখার নাম করে বিদ্যুৎ সংযোগ কেটে মিটার খুলে মোটা টাকা দাবি, মোটা অঙ্কের টাকা দাবি এবং এই টাকা দিতে না চাওয়ায় ভুয়ো মামলায় ফাঁসানোর হুমকি। খড়গপুরে এই চাঞ্চল্যকর অভিযোগ বিদ্যুৎ দফতরের আধিকারিকের বিরুদ্ধে। আরো বিস্তারিত জানবো, শঙ্কর রয়েছে সঙ্গে। শঙ্কর, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক তিনি বাড়িতে ঢুকে কোনো রকম অভিযোগ ছাড়া, কারণ ছাড়া শটান বিদ্যুৎ সংযোগ কেটে দিলেন, মিটার খুলে নিলেন, কি ঘটেছিল? দেখো মিমি, একেবারে অভিযোগ যে করেছেন, তিনি একজন শিক্ষক, তার স্বামী কেন্দ্রীয় সরকারের ইয়েতে চাকরি করেন, তার ছেলে ডাক্তার এবং তার মেয়ে বলা যায় যে হাই সেকেন্ডারিতে পরীক্ষা দিচ্ছেন। এই যে শিক্ষিকা, তিনি অভিযোগ করেছেন যে তার বাড়িতে বিদ্যুতের মিটার দেখার নাম করে কয়েকজন ঢুকে একেবারে বিদ্যুৎ মিটার খুলে দেয় এবং ট্যাম্পারিংয়ের অভিযোগ তুলে তাকে টাকা চাওয়ার অভিযোগ তুলেছে। তিনি অভিযোগ করেছেন যে তাকে কোনো কিছু না জানিয়ে তার বাড়িতে ঢুকে একেবারে তাদেরকে হুমকি দিয়ে তাদের মিটার খুলে নিয়ে গেছে এবং হুমকি দিয়ে গেছে যে যদি পুলিশ থেকে বাঁচতে হয় তাহলে মোটা অঙ্কের টাকা দিতে হবে। এরপরেই এই শিক্ষিকা খড়গপুর টাউন থানাতে লিখিত অভিযোগ দিয়েছে। এই অভিযোগের পর যখন খতিয়ে দেখা হচ্ছে, বেশ কয়েকজন ব্যক্তি তারা অভিযোগ করেছেন যে বিদ্যুৎ দপ্তরের একজন আধিকারিক বারবার বেশ কয়েকজনের বাড়িতে ঢুকে এরকমই বিদ্যুৎ টেম্পারিং বা মিটার টেম্পারিংয়ের নাম করে একাধিক ব্যক্তির বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, এই ব্যক্তির নামে কি এর আগেও বহু জায়গা থেকে অভিযোগ এসেছে? দেখো মিমি, লিখিত অভিযোগ না হলে এই প্রথম লিখিত অভিযোগ করেছেন এই শিক্ষিকা, কিন্তু এর আগেও এক ব্যবসায়ী তিনি অভিযোগ করেছেন যে তার ফ্ল্যাটে ঢুকে রীতিমতন তাকে না জানিয়ে মিটার খুলে নিয়ে গেছেন এবং মোটা অঙ্কের টাকা তিনি দাবি করেছেন। তিনি এই আধিকারিক তিনি জানিয়েছেন যে এই মিটারের সঙ্গে ট্যাম্পারিং করা হয়েছে, যদিও ওই ব্যবসায়ী দাবি করেছেন বারবার যে মিটারের সঙ্গে কোনো ট্যাম্পারিং করা হয়নি, তারাই খুলে নিয়ে গেছেন এবং তারাই টাকা ডিমান্ড করছে। বারবার বিদ্যুতের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তিনি জানিয়েছেন এরকম কোনো ঘটনা ঘটেনি। যদিও এই অনেক ধন্যবাদ। এটি আমার নামের মিটার, সেটাই খোলা হয়েছে। আমি তখন ওনাকে জিজ্ঞেস করি যে আপনি নোটিশ ছাড়া আমার মিটারে হাত দিলেন কি করে? তখন উনি বললেন আপনার হাজবেন্ড নোটিশে সই করেছে। আমি বললাম সেটা কবে? না আজকে এক্ষুনি। সেটা তো নোটিশ হলো না, আপনি তো আমাকে প্রায়র ইন্টিমেশন দেবেন। মানে খানিকটা থ্রেটই করেন যে আপনারা সরকারি চাকরি করেন, আপনারা নন ভ্যালুয়েবল কেস হবে টেম্পারিং এর এই সেই। রাজু ঘোষ নামে কোনো এসএস কত টাকা চেয়েছেন? 7 লাখ। গুজব ছড়ানোর অভিযোগে আটক করে মারধরের অভিযোগে পথ অবরোধ। প্রতিবাদে কেশপুর মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ। কি হয়েছিল জানবো, সঙ্গে রয়েছে শঙ্কর। শঙ্কর, কি কারণে পথ অবরোধ, বিক্ষোভের কি কারণ? দেখো মিমি, কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জুড়ে একটা গুজব রটেছে যে কেউ বা কারা রাত্রে এসে চুরির উদ্দেশ্যে জড়ো হচ্ছে, কেউ বা কারা ডাকাতি করছে, আবার কেউ গুজব ছড়াচ্ছে যে কেউ বা কারা রাত্রে এসে দরজা ঠকঠক করছে বলে অভিযোগ। এই গুজবের জেরে উত্তাল হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। গ্রামে গ্রামে গিয়ে তারা এই গুজবের বিরুদ্ধে তারা প্রচারও চালাচ্ছে। আমরা কয়েকদিন আগে খবর দেখিয়েছি, 2 দিন আগে, যে গুজবের বলি হয়েছেন এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাকে পিটিয়ে মেরে দেওয়ার অভিযোগ উঠেছে। এইবার গুজব ছড়ানোর অভিযোগে কেশপুরের অজিজুল ইসলাম বলে এক যুবক, তিনি ফেসবুকে গুজব ছড়িয়েছেন। এই অভিযোগে তাকে থানা ডেকেছিল, কেশপুর থানা, তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। এরপরেই ওই অভিযোগ করেন ওই ব্যক্তি যে পুলিশ তাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেছে। আর এর জেরে বলা যায় যে মেদিনীপুর এবং কেশপুর রাজ্য সড়ক তারা অবরোধ করে। স্থানীয়দের দাবি গুজবে চোর সন্দেহে যুবককে গণপিটুনি, যুবককে ইলেকট্রিক পোস্টে বেঁধে চলল মারধর। পশ্চিম মেদিনীপুরের পিংলায় যুবককে গণপিটুনি, এমনকি উদ্ধার করতে গেলে পুলিশকে পর্যন্ত বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে যুবককে পুলিশ উদ্ধার করে। দিগ্বিজয়ের সঙ্গে কথা বলবো। দিগ্বিজয়, যারা এভাবে গণপিটুনি দিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে?
দেখো, গতকাল এই ঘটনার পরেই কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। খড়গপুর লোকাল থানার পুলিশ রাতেই ওই এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে এবং আজ তাদের আদালতে পাঠানো হয়েছে। পিংলা বিধানসভার 7 নম্বর পলসা এলাকার একটি এলাকায় এক যুবককে হঠাৎ করে এলাকাবাসীরা সন্দেহভাজন অবস্থায় তাকে ধরে এবং তাকে খুঁটিতে বেঁধে মারধর করে বলে অভিযোগ। সে বারবার বলে যে তার নিজস্ব পরিচয় দেয় এবং তিনি গ্রামবাসীদের জানান যে তার বাড়িতে খবর দেওয়া হোক, তিনি কাজে এসেছিলেন। সেই সমস্ত কোনো কথা না শুনেই এই গুজবের চর্চায় তারা পা দিয়ে ফেলে গ্রামবাসীরা এবং তাকে মারধর করে। পরে খড়গপুর লোকাল থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বারবার পুরো জেলা জুড়ে কোনো যাতে গুজবে না কান দেয়, সন্দেহভাজন কাউকে দেখলে যেন পুলিশে খবর দেওয়া হয়। ধন্যবাদ। রায় ও মার্টিন। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। আমি অনুভব বিশ্বাস, মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা প্রকাশ, আর তারপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, নির্দেশ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের নির্দেশ, রাজ্যে এসআইআর এর কাজ শুরু করে দিয়েছে বিচার বিভাগ। এরই মাঝে মঙ্গলবার বিশেষ শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা প্রকাশ করা হবে। নথি যাচাই প্রক্রিয়া চলছে, তাই 28শে ফেব্রুয়ারির পর ধাপে ধাপে প্রকাশ করা হবে ভোটার তালিকা। শীর্ষ আদালতের নির্দেশ, যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় থাকবে তারা চূড়ান্ত ভোটার তালিকার অন্তর্ভুক্ত হবেন। 14 তারিখ পর্যন্ত যে যত ডকুমেন্ট সাবমিট করেছে ইয়ারোদের কাছে আছে, সেই ইয়ারোরা সেই ডকুমেন্ট সমস্ত প্লেস করে তাদের যা বক্তব্য আছে তারা সেটা প্রিসাইডিং অফিসার মানে জজেদের কাছে সেগুলো দেবে এবং সেই অনুযায়ী তারপর তারা ডিসাইড করবে। 28 তারিখে প্রথম ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু তারপরও কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। এদিন শুনানির শুরুতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট দিয়েছেন, প্রায় 80 লক্ষ কেসের নথি যাচাই বাকি রয়েছে। একজন জুডিশিয়াল অফিসার যদি প্রতিদিন 250টি কেসের নিষ্পত্তি করেন তাহলেও 80 দিন সময় লেগে যাবে। তাই ঝাড়খণ্ড এবং ওড়িশার অবসরপ্রাপ্ত বিচারকদের এই প্রক্রিয়ায় যুক্ত করার আবেদন করছি। মামলাকারী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন, ভিন রাজ্যের বিচারকদের তো ভাষার সমস্যা থাকবে। তখন প্রধান বিচারপতি জানান, পড়শি রাজ্যের বিচারকরা সংস্কৃতি বুঝতে পারবেন, আমাদের কোনো উপায় নেই। এরপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গের সিনিয়র এবং জুনিয়র ডিভিশনের সিভিল জজদেরও নিয়োগ করা যাবে। 3 বছরের অভিজ্ঞতা থাকলেই নিয়োগ করা যেতে পারে। প্রয়োজনে ওড়িশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করতে পারেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সেখানকার কর্মরত এবং অবসরপ্রাপ্ত বিচারকদের এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে। নির্বাচন কমিশন এই অফিসারদের যাবতীয় খরচের ব্যবস্থা করবে। ওড়িশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতিরা সংবেদনশীলতার সঙ্গে এই আবেদন খতিয়ে দেখবেন। 250 জন জুডিশিয়াল অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করেছে। সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। যদি মনে করে কোথাও, তাহলে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইজিশন করতে পারে। হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছে নেসেসারি অর্ডার ইস্যু করতে। নিউজ 18 বাংলা।